মিষ্টি খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম খুঁজে পাওয়া যাবে। তো মিষ্টি লাভারদের জন্য আজকে আমি 2 ধরনের মিষ্টি রেসিপি আপনাদের সাথে একসাথেই শেয়ার করব। আপনারা একটা ভিডিওতেই 2 ধরনের মিষ্টি রেসিপি পেয়ে যাবেন। এই মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর তার পাশাপাশি খেতেও হয় অনেক বেশি মজাদার। আজকে আমি একদম মিষ্টি দোকানের মতো অথেন্টিক বালুশাহী মিষ্টি এবং কালোজাম মিষ্টি তৈরি করে দেখাবো। এই মিষ্টিগুলো তৈরি করা যতটা বেশি সহজ, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। তো আপনারা এই মিষ্টিগুলো কিন্তু খুবই কম সময়ে তৈরি করে নিতে পারবেন এবং মিষ্টিগুলো কিন্তু আপনারা বেশি করে তৈরি করে 1 সপ্তাহের মতো ফ্রিজে সংরক্ষণও করতে পারবেন। তো আশা করছি বরাবরের মতোই আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। বিসমিল্লাহ। মিষ্টি তৈরি করার জন্য সর্বপ্রথম একটা বাটিতে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নিতে হবে, কারণ ফ্রিজের ডিম দিয়ে মিষ্টি কখনোই পারফেক্ট হবে না। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে এবার এই বাটিটা একটা সাইডে রেখে দেব। অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। আমি এখানে ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধ ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ইউজ করতে পারবেন, তবে অবশ্যই খেয়াল করবেন গুঁড়া দুধটা যাতে ফুল ক্রিম হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাটাও ইউজ করতে পারবেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন ময়দার পরিমাণ সমানভাবেই যাতে হাফ কাপ হয়, এর থেকে বেশি না হয়। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। আমি আবারও বলছি, আমি এখানে বেকিং সোডাটা ইউজ করেছি, বেকিং পাউডার নয়। আর বেকিং সোডাটা অবশ্যই 1/4 কাপ পরিমাণ দিতে হবে, এর থেকে বেশি দিলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে, ফুলবে না। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রান্নার তেল। আপনারা চাইলে ঘি অথবা গলানো বাটার ইউজ করতে পারবেন। এবার এই সমস্ত শুকনো উপাদানগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নেব। অবশ্যই এই মিক্স করার কাজটা একটু সময় নিয়ে করতে চেষ্টা করবেন। আপনি শুকনো উপাদানগুলো যত সময় নিয়ে ভালোভাবে মিক্স করতে পারবেন, মিষ্টির রেজাল্টটা ঠিক ততটাই বেশি ভালো হবে। আমি শুকনো উপাদানগুলো এরকম হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এতে করে বেকিং সোডাটা সমস্ত গুঁড়া দুধ এবং ময়দার সাথে ভালোভাবে মিক্স হতে পারবে। এক জায়গায় যদি বেকিং সোডাটা বেশি পরিমাণে পড়ে থাকে তাহলে সেই মিষ্টিগুলোই বেশি পরিমাণে ফুলবে, বাকি মিষ্টিগুলো তেমন একটা ফুলবে না। সেই জন্যই অবশ্যই সময় নিয়ে এই শুকনো উপাদানগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে চেষ্টা করবেন। শুকনো উপাদানগুলো যখন এরকমভাবে মুঠ দিয়ে ধরবেন এবং এই উপাদানগুলো সুন্দরভাবে একসাথে জমাট বেঁধে যাবে, তখনই বুঝবেন শুকনো উপাদানগুলো ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আগে থেকে ফেটিয়ে রাখা ডিম অল্প অল্প করে দেব এবং একটা ডো তৈরি করে নেব। অবশ্যই এখানে ডিমটা অল্প অল্প করে দিতে চেষ্টা করবেন, একবারে সম্পূর্ণ ডিমটা দিয়ে দিলে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্যই অল্প অল্প করে ডিম দিবেন এবং ডোটা তৈরি করে নিতে চেষ্টা করবেন। তো এই ডো তৈরি করতে আমার কিন্তু সম্পূর্ণ ডিমটাই লেগেছে, একটু ডিমও অবশিষ্ট নেই। এবার আমি এখানে ডোটা সুন্দরভাবে তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু অবশ্যই অনেক বেশি নরম এবং স্টিকি একটা ডো তৈরি করতে হবে। এই ডোটা যদি শক্ত থেকে যায় তাহলে মিষ্টিগুলোও কিন্তু শক্ত হবে, সফট হবে না। সেই জন্য এই ডোটা আপনারা যত নরম করে তৈরি করতে পারবেন আপনার মিষ্টিগুলোও কিন্তু তত বেশি নরম এবং সফট হবে। তো আমি বেশ কিছু সময় নিয়ে এখানে এই ডোটা অনেক নরম এবং স্টিকি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে এই ডোটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এই 10 মিনিটের মধ্যেই ডোটা অনেকটাই সেট হয়ে যাবে এবং শক্ত হয়ে আসবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবং ডোটা আপনাদেরকে হাত দিয়ে ধরে দেখিয়েও দিচ্ছি যে দেখুন ডোটা কতটা পারফেক্টভাবে সেট হয়েছে, হাতের মধ্যে কিন্তু একটু লেগে আসছে না। এখন এই ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এই ডো থেকে আমি আজকে প্রায় 15টার মতো মিষ্টি তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টির সাইজগুলো করে নিতে পারবেন। এখন হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে এখান থেকে একটা ডো নিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে আমি ভালোভাবে মথে মিষ্টির সাইজ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো গোল অথবা লম্বা যে কোনো সাইজেই দিয়ে নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তবে অবশ্যই মিষ্টির বলগুলো তৈরি করার সময় খেয়াল রাখতে হবে মিষ্টির বলের মধ্যে যাতে কোনো প্রকারের ফাটল বা ক্র্যাক না থাকে, এতে করে মিষ্টিগুলো ভাজার সময় কিন্তু সেই মিষ্টিতে আরও অনেক বেশি পরিমাণে ফাটল হয়ে যাবে। সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন একটু সময় নিয়ে এই মিষ্টির বলগুলো তৈরি করে নিতে।
তো আমি একদম মসৃণ একটা মিষ্টির বল তৈরি করে নিয়েছি, আর এইভাবেই সবগুলো মিষ্টির বল তৈরি করে নেব। সবগুলো মিষ্টির বলই তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মিষ্টির বলগুলো ভেজে নেব। চুলায় আগে থেকেই কিছু পরিমাণ তেল আমি দিয়ে নিয়েছি। এখন এখানে এক এক করে আমি সবগুলো মিষ্টির বল দিয়ে দেব। তবে এখানে তেলটা কিন্তু অনেক বেশি পরিমাণে গরম করে নেওয়া যাবে না। তেলটা কিন্তু মাত্রই পাতিলে দিয়েছেন এমন অবস্থায় এখানে মিষ্টির বলগুলো দিয়ে নিতে হবে। দেখুন মিষ্টির বল দেওয়ার পরেও কিন্তু এই তেলে কোনো বুদবুদ উঠছে না, তার মানে এই তেলটা কিন্তু এখনও ভালোভাবে গরম হয়নি। কিছুক্ষণ পর এই তেলের মধ্যে সামান্য করে বুদবুদ উঠছে এবং মিষ্টির কালারগুলো কিছুটা চেঞ্জ হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি মিষ্টিগুলো আলতো হাতে একটু নাড়িয়ে দেব এই প্যানটা ধরে, এতে করে মিষ্টির মধ্যে নিচে যে কোনো কালার আসবে না। আরও কিছুটা সময় পর মিষ্টিতে ভালো পরিমাণে বুদবুদ চলে এসেছে এবং মিষ্টিগুলো একা একাই উপরে ভেসে উঠছে। এই পর্যায়ে একটা স্প্যাচুলার সাহায্যে আমি নেড়ে চেড়ে মিষ্টিগুলোতে লালচে কালার করে নেব এবং এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একেবারেই লো রাখতে হবে। শুরু থেকে যদি আপনি চুলার আঁচটা হাই হিটে দিয়ে মিষ্টিগুলো ভেজে নেন তাহলে উপরে অতি দ্রুত কালার চলে আসবে, কিন্তু ভিতরে মিষ্টিগুলো পারফেক্টভাবে কুক হতে পারবেন না। সেই জন্য একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে মিষ্টিতে একটা লালচে কালার করে নিতে চেষ্টা করবেন। কিছু সময় পর মিষ্টিতে আস্তে আস্তে এরকম লালচে কালার আসতে শুরু করেছে। তো এই পর্যায়েও অবশ্যই স্প্যাচুলা দিয়ে এরকমভাবে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিটা নেড়ে দিতে চেষ্টা করবেন, না হয়তো দেখা যাবে এক সাইডে অনেক বেশি পরিমাণে কালার চলে এসেছে কিন্তু অপর সাইডে তেমন একটা সুন্দর কালার আসেনি। আরও কিছু সময় পরে দেখতেই পাচ্ছেন মিষ্টিতে এরকম লাল কালার হতে শুরু করেছে। তো যখন মিষ্টিতে এরকম লাল কালার হতে শুরু করবে সেই পর্যায়ে চুলার আঁচটা একদম লো থেকে মিডিয়াম হিট করে দেবেন এবং মিডিয়াম হিটেই এই মিষ্টিগুলোকে আবারও এরকম অনবরত নেড়ে চেড়ে কালো জামের কালার করে নেবেন। আবার কালো জামের কালার করার সময় এক্ষেত্রে খেয়াল রাখবেন মিষ্টিগুলোকে খুব বেশি কালচে করে ফেলবেন না, এতে করে কিন্তু মিষ্টিগুলো খেতে তিতা লাগতে পারে। তো আমি মিষ্টিগুলোতে খুব সুন্দর একটা কালো জামের কালার তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে মিষ্টিগুলো আমি তেল থেকে তুলে নেব। এর থেকে কিন্তু আর বেশি কালার করব না, এতে করে মিষ্টিগুলো খুব বেশি পরিমাণে কালচে হয়ে যাবে এবং খেতে অনেক তিতা লাগবে। তো এই সুন্দর পারফেক্ট কালার করেই আমি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নেব। এরপর চুলায় অন্য একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। আমরা যে রেগুলার সাদা চিনিটা ইউজ করি এখানে সেই সাদা চিনিটাই দিতে হবে, লাল চিনি দেওয়া যাবে না। এবার 1.5 কাপ পরিমাণ চিনির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ পানি। শিরার জন্য চিনি এবং পানির এই মেজারমেন্টটাই বেস্ট হবে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে এই চিনিটাকে পানির সাথে একটু ভালোভাবে নেড়ে মিক্স করে দিচ্ছি এবং শিরাটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। শিরাটা ভালোভাবে ফুটে উঠলে এই শিরাটাকে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। এখানে শিরাটা জাল দিয়ে ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, অথবা শিরা 1 তার 2 তার এগুলোও করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই পর্যায়ে আমি আগে থেকে বেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। তবে মিষ্টি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মিষ্টিগুলো যাতে কুসুম গরম হয়। কোনো অবস্থাতেই গরম মিষ্টি গরম শিরাতে দেওয়া যাবে না, এতে করে কিন্তু মিষ্টিগুলোর সাথে সাথেই চুপসে যাবে। মিষ্টিগুলো যখন হালকা কুসুম গরম থাকবে সেই পর্যায়ে মিষ্টিগুলো আমি এই শিরাতে দিয়ে দিচ্ছি আর একটা স্প্যাচুলার সাহায্যে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে এই মিষ্টিগুলো 10 মিনিটের মতো জাল দিয়ে নেব। এই 10 মিনিটের মধ্যে ঢাকনাটা কোনোভাবেই তোলা যাবে না, এতে করেও কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে। এই ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাও একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। 10 মিনিটের মধ্যেই দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো শিরা খেয়ে ফুলে কিন্তু অনেক টইটুম্বুর হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মিষ্টিগুলো চুলার আঁচ বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 ঘন্টার মতো এই শিরাতেই রেখে দেব। 1 ঘন্টা পর মিষ্টিগুলো শিরার মধ্যে থেকে শিরাগুলো সম্পূর্ণই টেনে নিয়েছে এবং মিষ্টিগুলো ফুলে কিন্তু আরও ডাবল হয়ে গিয়েছে। এবার এই মিষ্টিগুলো আমি সার্ভ করে নেব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো শিরা খেয়ে একদম রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে এই মিষ্টিগুলো একদম কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিগুলো ঠিক কতটা বেশি সফট এবং জুসি হয়েছে। তো আশা করছি বরাবরের মতোই আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।
এই বালুশাহী মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। অবশ্যই এই মিষ্টিটা তৈরি করতে ময়দাটাই ইউজ করতে হবে, আটা দিয়ে কিন্তু এই মিষ্টিটা একদমই ভালো হবে না। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা। অবশ্যই এখানে বেকিং সোডা ইউজ করতে হবে, বেকিং পাউডার দিলে হবে না। এখন এই বেকিং সোডা আর ময়দাটা কিন্তু আমি একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে করে বেকিং সোডাটা সম্পূর্ণ ময়দার সাথে ভালোভাবে কোট হয়ে যায়, কোনো অংশেই যাতে বেকিং সোডা কম বেশি না থাকে। সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটার ইউজ করতে পারেন, তবে আমার হাতের কাছে এখন তেলটাই অ্যাভেলেবেল আছে, সেজন্য আমি এই তেল দিয়েই করছি। এবার এই তেলটা ময়দার সাথে ভালোভাবে মিক্স করে নেব। অবশ্যই তেলটা ময়দার সাথে ভালোভাবে মিক্স করে নিতে চেষ্টা করবেন। আপনারা যত বেশি সময় নিয়ে এই তেলটা ময়দার সাথে মিক্স করবেন, এই ডোর রেজাল্ট কিন্তু ঠিক তত বেশি ভালো আসবে। তো কিছুক্ষণ যাবত মিক্স করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এই ডোটা এরকম ছাড়া ছাড়া এবং ক্রাম্বের মতো একটা ডো হয়ে যাবে। তো সেই পর্যায়ে বুঝে নেবেন যে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে। তো আপনারাও অবশ্যই একটু সময় নিয়ে তেলটা ময়দার সাথে ভালোভাবে মিক্স করে নেবেন, তখন দেখবেন আপনাদের ডোটাও এরকম হবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 5 টেবিল চামচ পরিমাণ টক দই। অবশ্যই এখানে পানি ঝরানো ঘন টক দই ইউজ করতে হবে, দইয়ের মধ্যে যাতে কোনো প্রকারের পানি না থাকে। এবার এই দইটাও আমি ময়দার সাথে ভালোভাবে মিক্স করে নিব। এই ডোটা তৈরি করতে কিন্তু অবশ্যই এখানে দই এবং তেল ইউজ করতে হবে। এখানে কিন্তু কোনোভাবেই পানি অথবা দুধ ইউজ করা যাবে না, এতে করে কিন্তু এই মিষ্টিটা একদমই পারফেক্ট হবে না। তো আপনারা অবশ্যই এখানেও সময় নিয়ে এই দইটা ময়দার সাথে ভালোভাবে মিক্স করে নেবেন। তো আমি কিন্তু বেশ কিছু সময় নিয়ে এই ডোটা ময়দার সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখানে বেকিং সোডা এবং টক দই থাকার ফলে কিন্তু ডোটা অনেক বেশি ফ্লেকি হবে, আর আমাদের এই মিষ্টির জন্য কিন্তু একদম ফ্লেকি একটা ডো তৈরি করতে হবে। বেশ কিছু সময় মেখে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এরকমভাবে ডোটা ছাড়া ছাড়া হয়ে আসছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করলেই দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেক বেশি পরিমাণে ছাড়া ছাড়া। পারফেক্ট বালুশাহী মিষ্টি তৈরি করা এটাই কিন্তু একটা গোপন টিপস। ডোটা কিন্তু এরকম ছাড়া ছাড়া ভাবেই তৈরি করতে হবে। ডোটা কিন্তু খুব বেশি মসৃণ করলে এই বালুশাহী শেপটা কিন্তু একবারে হুবহু মিষ্টির দোকানের মতো আসবে না। তো আপনারাও চেষ্টা করবেন এরকমভাবে ডোটা তৈরি করে নিতে। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু অনেক বেশি পরিমাণে ফ্ল্যাকি হয়েছে, আর ডোটা কিন্তু খুব বেশি পরিমাণে সফট আছে। তো এই পর্যায়ে আমি সম্পূর্ণ ডোটাকে একসাথে ভালোভাবে মিক্স করে নেব। তো এই পর্যায়ে কিন্তু একদমই আলতো হাতে সম্পূর্ণ ডোটাকে আমি এক জায়গায় ভালোভাবে জড়ো করে নিচ্ছি। খুব বেশি জোরে জোরে প্রেস করে ডোটাকে কিন্তু এরকমভাবে এক জায়গায় জড়ো করা যাবে না, এতে করে ডোটার যে ফ্ল্যাকি ভাবটা আছে সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে। এবার এই ডোয়ের উপরে আমি ভিজা কিন্তু নিংড়ানো একটা সুতি কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি, এতে করে এই ডোর উপরের অংশটা কিন্তু আর ড্রাই হয়ে যাবে না। এই কাজটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে, সুন্দরভাবে ভেজা কাপড় দিয়ে ডোটা ঢেকে দিতে হবে। এবার এই ডোটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 20 মিনিট পর ডোটা কিন্তু আরও অনেক বেশি পরিমাণে সফট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার সম্পূর্ণ ডোটাই আমি হাতে নিয়ে নিয়েছি, আর এরকমভাবে ডোটাকে এরকম একটু মথে নেব। তো আপনারা 4 থেকে 5 বারের মতো ডোটাকে এরকমভাবে হালকা হাতে মথে নিতে চেষ্টা করবেন। খুব বেশি মথে সফট করে ফেলা যাবে না, এতে করে ডোর যে ফ্লেকিনেসটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং মিষ্টির দোকানের মতো শেপ দেওয়া যাবে না। এবার এই ডোটাকে আমি ছোট ছোট লেচি করে কেটে নেব। আমি ডোটা ছোট ছোট লেচি করে কেটে নিয়েছি। এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি বালুশাহী মিষ্টির মতো শেপ দিয়ে নেব। সাধারণত বালুশাহী মিষ্টি একভাবেই শেপ দেওয়া হয়, গোল করে। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো মিষ্টির শেপটা দিয়ে নিতে পারবেন। এটা কিন্তু আসলে বলে বোঝানোর কিছুই নেই, আপনারা জাস্ট ভালোভাবে খেয়াল করলেই দেখতেই পারবেন আমি মিষ্টির শেপটা কিভাবে দিয়ে নিচ্ছি। তো একইভাবে কিন্তু আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। আমি আপনাদেরকে আরও একটা মিষ্টি তৈরি করে দেখে দিচ্ছি। তো এইখান থেকে আমি আরও একটা লেচি নিয়ে নিচ্ছি এবং এই লেচিটাকে একটু ভালোভাবে মথে তারপরে আবারও বালুশাহী মিষ্টির শেপ দিয়ে নেব। তো বালুশাহী মিষ্টি তৈরি করার ক্ষেত্রে কিন্তু এরকমভাবে কিনার দিয়ে একটু ফাটা ফাটা ছাড়া ছাড়া এবড়ো থেবড়ো হবে, এতে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। এটাই কিন্তু আসল বালুশাহী মিষ্টির পারফেক্ট একটা শেপ। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে একটা শেপ দিয়ে নিয়েছি। একইভাবে কিন্তু আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি, আর এই 1.5 কাপ ময়দা দিয়ে আমার 16 পিস বালুশাহী মিষ্টি তৈরি হয়েছে। এখন এগুলো ভাজার জন্য চলে যাব।
চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। এখন তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে দেব। তো এই মিষ্টিগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যাতে অনেক বেশি গরম না হয়। দেখুন আমি মিষ্টিগুলো দেওয়ার পর হালকা হালকা বুদবুদ উঠছে, তার মানে তেলটা খুব বেশি একটা গরম হয়নি। তো এরকম হালকা কুসুম গরম তেলের মধ্যেই কিন্তু এই মিষ্টিগুলো দিতে হবে। আর সবগুলো মিষ্টি কিন্তু একসাথে দিয়ে দেওয়া যাবে না, কারণ এই মিষ্টিগুলো কিন্তু ভাজার পর ফুলে ডাবল হয়ে যাবে। সেই জন্যই চেষ্টা করবেন একটু জায়গা রেখে তারপর এই মিষ্টিগুলো দিতে। তো 1 মিনিট পরেই দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু আর নাড়া দেওয়া যাবে না। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো মিষ্টিগুলোকে আমি একদম লো আঁচে ভেজে নিয়েছি। এখন মিষ্টিগুলোর আমি অপর সাইড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মিষ্টিতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো বালুশাহী মিষ্টি ভাজার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কিন্তু একদমই লোতে রেখে এই মিষ্টিগুলো ভাজতে হবে। আপনারা যদি চুলার আঁচটা শুরুতেই অনেক বেশি পরিমাণে দিয়ে দেন তাহলে দেখবেন মিষ্টিতে অতি দ্রুত কালার চলে আসবে, বাট ভিতরে কিন্তু পারফেক্টভাবে কুক হবে না। সেজন্য অবশ্যই বালুশাহী মিষ্টিগুলো ভাজার ক্ষেত্রে চুলার আঁচটা একদম লো করে দিয়ে পর্যাপ্ত সময় নিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তো এবার আমি মিষ্টিগুলো আবারও অপর পাশটাও 5 থেকে 6 মিনিটের মতো লো আঁচে রেখে ভেজে নিয়েছি। তো মিষ্টিগুলোতে কিন্তু খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার এই মিষ্টিগুলো আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। এখন বাকি যে মিষ্টিগুলো ছিল সেই মিষ্টিগুলোও কিন্তু আমি সেম প্রসেসেই আবারও ভেজে নেব। তো আমি আপনাদেরকে কিন্তু আবারও বলছি বালুশাহী মিষ্টিগুলো ভাজার ক্ষেত্রে চুলার আঁচটা কিন্তু একদমই লোতে রেখে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। এরপর চুলায় অন্য একটা প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি, সাথেই দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এই বালুশাহী মিষ্টি শিরার জন্য এই চিনি এবং পানির মেজারমেন্টটাই কিন্তু একদম পারফেক্ট মেজারমেন্ট। এর থেকে চিনি বা পানি কম বেশি করার কোনো প্রয়োজন নেই। এবার চিনিটাকে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর চিনিটা গলে না আসা পর্যন্ত এবং শিরাটা ভালোভাবে ফুটে না আসা পর্যন্ত একটু ওয়েট করব। শিরাটা ভালোভাবে ফুটে উঠেছে। তো এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে আমি শিরাটাকে ঘড়ি ধরে 6 মিনিট জাল দিয়ে নেব। 6 মিনিটের মধ্যেই শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এই শিরাটা কোনো একতার অথবা 2 তারের শিরা হবে না, পর্যাপ্ত পরিমাণে ঘন একটা শিরা হবে, তাহলেই কিন্তু চলবে। তো এই পর্যায়ে আমি শিরাটা চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ঠান্ডা করে নেব। শিরাটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে এসেছে এই পর্যায়ে আমি আগে থেকেই ভেজে রাখা বালুশাহীগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে বালুশাহী মিষ্টিগুলোও কিন্তু কুসুম গরম আছে। সবগুলো মিষ্টি দিয়ে দেওয়ার পর আমি এই মিষ্টির উপরে শিরাগুলো দিয়ে দিচ্ছি। তো অবশ্যই চেষ্টা করবেন এরকমভাবে উপর থেকে মিষ্টির মধ্যে শিরাগুলো দিয়ে দিতে, এতে করে এই মিষ্টিগুলো কিন্তু শিরাটা অতি দ্রুত সোক করতে পারবে। এখন এই শিরার মধ্যে আমি মিষ্টিগুলো 15 মিনিটের মতো চুবিয়ে রাখবো। এর থেকে বেশি সময় কিন্তু রাখার কোনো প্রয়োজন নেই, কারণ মিষ্টিটা যদি পারফেক্টভাবে ভাজা হয় তাহলে এই 15 মিনিট সময়ের মধ্যেই কিন্তু সুন্দরভাবে মিষ্টিটা শিরা সোক করে নিতে পারবে। 15 মিনিট পর মিষ্টি দেখুন খুব সুন্দরভাবে শিরা কিন্তু সোক করে নিয়েছে। এখন সবগুলো মিষ্টি আমি তুলে নেব এবং সার্ভ করে নেব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন এই মিষ্টিগুলোর লুক ঠিক কতটা বেশি পারফেক্ট এসেছে। দেখতেই মনে হচ্ছে একদম হুবহু মিষ্টি দোকানে বালুশাহীর মিষ্টির মতো। এই মিষ্টিটা দেখতে সুন্দর হওয়ার পাশাপাশি খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। তো আশা করছি বরাবরের মতোই আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।